ইফতার মাহফিল ঘিরে রাজনীতিতে সরব ইসলামী দলগুলো। আসন্ন নির্বাচনে সমমনাদের জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। ফ্যাসিবাদী সরকার অধিকার হরণ করেছিল বলছেন নেতারা। সংস্কারের নামে সরকারি বরাদ্দের হরিলুট। রংপুরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে কমেছে বিদেশি বিনিয়োগ। বছর ব্যবধানে নেমেছে ৭১%। এলডিসি থেকে উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। জ্বালানি সংকট দূর ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর। গ্রেফতারি পরোয়ানা নিয়েই নিয়মিত অফিস করছেন দুদক কর্মকর্তা। অভিযোগ দিয়েও বিচার পাননি ভুক্তভোগী ২ নারী। উল্টো ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা। ওরা কি পারবে আমার ভাইয়ারে আর ফেরত দিতে? এবং যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে মাঠে পুলিশ। জড়িতদের শাস্তি দাবি স্বজনদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। দেশ এখন যুদ্ধাবস্থায় আছে উল্লেখ করে পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ঘনিয়ে আসলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা প্রকাশ করে পুলিশকে নিরপেক্ষ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের সব ইউনিটের প্রধান, মেট্রোপলিটনের কমিশনার সহ ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অন্য উপদেষ্টারাও। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। বৈঠকের শুরুতেই পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পরে চট্টগ্রাম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের অধিকার সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে পুলিশকে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে। দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দেন ডক্টর ইউনূস। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থা থেকে আমাকে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে উল্লেখ করে পক্ষপাত না করে আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে। আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। যেই হোক সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু আসে না বলে আমরা আইনের ভেতরে আছি। বৈঠকে মাঠ পর্যায়ে পুলিশের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আসছে সময় হয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অপপ্রচার চালিয়ে ১/১১ মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনে বিজয়ী হলেও যুদ্ধ এখনও শেষ হয়নি। অনিয়ম, বিশৃঙ্খলা, দল থেকে বহিষ্কার, এসব নিয়ে বেজায় নাখোশ বিএনপির হাইকমান্ড। আর এই সুযোগে প্রতিদিনই বিএনপিকে নিয়ে সমালোচনায় মুখর বিরোধী শক্তিগুলো।
দলটির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ১/১১-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। সোমবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের যুদ্ধ শেষ হয়নি। 5ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। এদিন জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালার শেষ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, এখনও রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মজলুম যে কোনো দল বা ধর্মের হোক, তার পাশে থাকবে জামায়াত। বরগুনায় টাউন হল মাঠে পথসভায় কথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে শহরের কালীবাড়ি এলাকায় মেয়েকে ধর্ষণ ও বাবাকে খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির। নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা খরচ সহ সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন তিনি। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকেও ধন্যবাদ জানান জামায়াত আমির। সম্প্রতি আন্দোলন যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের, কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামে কবুল করলো। আমরা অভিনন্দন জানাই। একটি বন্ধু সংগঠন ইতিমধ্যেই কিছু দায়িত্ব তারা পালন করেছেন এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করব। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে চিঠি দিয়েছে ইসি। কমিশনের দায়বদ্ধতা ও কমিশনারদের শান্তির বিধান ও সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন সহ অন্তত 10টি বিষয়ে ভিন্ন মত জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি-ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওআইসি-ভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা। বেলা 11টায় নির্বাচন ভবনে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, 3 কমিশনার ও ইসি সচিব। 1 ঘণ্টার বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ সব সংস্কারকে সমর্থন করে তার দেশ।
বাংলাদেশের নির্বাচনী সংস্কার সহ সকল সংস্কারে আমরা সমর্থন করি। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। এদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। ভিন্নমত জানানো সুপারিশগুলোর মধ্যে রয়েছে ইসির দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন, নির্বাচনের পর 48 ঘন্টার মধ্যে ফলাফল গেজেটের সার্টিফাই করার বিষয়। ইসির দায়বদ্ধতা এবং কমিশনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এটা ইসির দায়বদ্ধতা তো আছেই। শর্তভঙ্গ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য ব্যবস্থায়। রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না, নম্বর 1। আর নম্বর 2 হচ্ছে যে এটা যে গেজেট হচ্ছে, দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন। ইসির চিঠি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তীতে মতামত জানানোর কথা জানিয়েছে সংস্কার কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছিল ফ্যাসিবাদী সরকার। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। সুমন আহমেদ ও আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। রমজান মাস জুড়ে ইফতার অনুষ্ঠান ঘিরে এবার উৎসবমুখর রাজনৈতিক দলগুলো। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। এক একটি ইফতার মাহফিল যেন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মিলন মেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন তারা। বিগত দিনগুলোতে আমাদের যে উপস্থিতির ক্ষেত্রে বা যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, বিধিনিষেধ থাকতো। ছোট থেকে ছোট কর্মসূচিও যদি বাস্তবায়ন করতাম আমরা ইসলামী সংগঠনগুলো, সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে নানাভাবে ধর্ণা দিতে হতো। অনেক নেতৃবৃন্দ তারা কারারুদ্ধ ছিলেন। তো যেই কারণে আমাদের বিগত সময়গুলোতে আমরা স্বপ্রণোদিত এবং স্বতঃস্ফূর্ত কোনো কর্মসূচি আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি বলে জানান জামায়াত ইসলামীর এই নেতাও। সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত এক যুগ প্রায় স্বাচ্ছন্দ্যের সাথে প্রোগ্রামগুলো করতে পারি নাই। এসব কারণে আমাদের অধিকার উপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ, ইসলামী চিন্তা চেতনার বিকাশ সাধনে বাধা, প্রতিবন্ধকতা তৈরি। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, ঘোষণা দিয়েই বন্ধ করেছে। জনগণ এটা চায় যে আলেম সমাজ, ইসলামপন্থী যেসব ব্যক্তিত্ব আছে, দল আছে, এই দলগুলো এক লাইনে একসাথে দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করুক। এদিকে ইফতার মাহফিলে নেতাদের এমন সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, ইসলামী সংগঠনগুলো কিন্তু এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে এটার সঠিক আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটা পূর্ব প্রস্তুতি। এই জন্যে ইসলামী সংগঠনগুলো পারস্পরিক ভাবে কথাবার্তা বলছে, আলোচনা করছে। নেতারা বলছেন, স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের এমন সুযোগ এনে দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গেজেট প্রকাশ বৃহস্পতিবার। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচার গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। আর পরিবেশ উপদেষ্টা জানান, আলামত পরীক্ষার জন্য আরও 2টি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 সংশোধনের খসড়া অনুমোদনে সোমবার বিশেষ সভায় বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ধর্ষণ মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ নেওয়া হয় এক গুচ্ছ নীতিগত সিদ্ধান্ত।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন দুই উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ধর্ষণের আলামত পরীক্ষা করতে বর্তমানে দীর্ঘ সময় লাগছে, তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি বিশেষ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। শিশু ধর্ষণের মামলা বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও তার পরিবারের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয় রাখা হয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। আইন উপদেষ্টা আরও জানান, ধর্ষণ ইস্যুতে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশোধিত আইনের গেজেট প্রকাশ হবে বৃহস্পতিবার। এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রংপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কাবিটা কর্মসূচির বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, আংশিক কাজ করে সমুদয় অর্থ উত্তোলন, এমনকি অন্য প্রকল্পের অর্থে বাস্তবায়িত প্রকল্প দেখিয়ে রয়েছে অর্থ লুটপাটের অভিযোগ। খাতা কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না স্থানীয়রা। উন্নয়ন গবেষকরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফিজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ 10 লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল 2 লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে 2023-24 অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল 86,65,000 টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে 83,65,000। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। এই রাস্তার মোটামুটি 1-1.5 বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। ওই ছয় বলে বাজেট হয়েছে, ওই বাজেট হয়েছে, কিন্তু চারে না কোনো কাম করেনি। ওই অল্প একটু যদি মাটি টাটি দিছে দিয়ে ওইভাবে চুপচাপ। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে 1,70,000 টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে 1,70,000 টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজে বন্ধ হয়ে আছে। নূর জামে মসজিদ থেকে ফজলুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন আদতে এই সড়কটি মেরামতে কোনো কাজই করা হয়নি। এমন অবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পের। ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে, এবং একই সাথে কিভাবে এসব প্রকল্পের টাকা উত্তোলন করা হচ্ছে সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন গবেষকদের মতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবে এমন অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক পলিসি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের জায়গাগুলো থেকেই যাবে। আর গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের যে বিপুল পরিমাণ বরাদ্দ সেটি নিশ্চিত করা না গেলে এটি শুধুই অপচয় বলছে সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে বক্সভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির নামে লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, তখন বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারে ঘোষণা দেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তবে আলোর মুখ দেখেনি ভ্যাকসিনটি।
দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে বঙ্গভ্যাক্স উৎপাদনে অনুমোদনের উদ্যোগ নিলে গ্লোব বায়োটেকের কাছে যৌথ শেয়ার দাবি করেন বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। প্রতিষ্ঠানটি তাতে সায় না দেওয়ায় আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। এমন অভিযোগের অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলায় চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার সোমবার রাতে এক বিবৃতিতে বলে, তুলসী গ্যাবার্ডের বক্তব্য উদ্দেশ্যমূলক। তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। চলমান বৈষম্য দূর না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে তারা। পরে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন বেবিচক চেয়ারম্যান। দাবি করেন, এটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। সোমবার সকালে বেবিচক সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে সড়কও অবরোধ করেন তারা। এই কর্মসূচি থেকে তুলে ধরেন 6 দফা দাবি। চলমান বৈষম্য দূর না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বনির্ভরিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি সিভিলিয়ান দেন, আমরা আপনাদের সাথে সংঘর্ষ চাচ্ছি না। পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে সড়ক ছেড়ে দেন বেবিচক কর্মকর্তা কর্মচারীরা। কিছু স্বার্থান্বেষী মানুষ গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে দাবি করে চেয়ারম্যান জানান, কারোর সঙ্গে কোনো বৈষম্য করা হবে না। বিশেষভাবে কোনো ব্যক্তিবর্গ বা কারোর উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি করার জন্য করা হয়েছে। এখানে আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, অন্য এলিমেন্টও থাকতে পারে। এদিকে 6 দফা দাবি আদায়ে যশোর ও নীলফামারীতেও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই দাবিতে যশোর ও নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এফসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করে বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন, প্রতিষ্ঠানটিকে কাঠামোগতভাবে শক্তিশালীকরণের দাবি জানান। একই সঙ্গে বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ, ইনএইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার, 10 সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। অর্থনীতি বড় হলেও ক্রমাগতভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। সবশেষ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে কমেছে 71%। অথচ এলডিসি থেকে উত্তরণের যাত্রাপথে চলমান আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী নীতি ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক স্থিতিশীলতা আনা ও জ্বালানি সংকট দূর করার ওপর জোর দিচ্ছেন তারা।
ফরহাদুর রহমানের রিপোর্ট। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের যাত্রা চলছে। এ পথের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ। অথচ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে নেপাল থেকেও পিছিয়ে। গেল কয়েক অর্থ বছরে বিদেশি বিনিয়োগের তথ্য বলছে তা ক্রমান্বয়ে কমছে। সবশেষ চলতি অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে এর পরিমাণ ছিল $21 কোটি। প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর এর পরিমাণ ছিল $10 কোটি, যা বছর ব্যবধানে 71% কম। বিদেশি বিনিয়োগ কমে আসার পেছনে দ্রুত পরিবর্তনশীল ব্যবসা নীতি, রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতাকে সামনে আনছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ আসলেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে আছে। আজকে একটা পলিসি বা একটা রেগুলেশন দেওয়া হলো, 2 বছর পরে বা 1 বছর পরে আবার এটা চেঞ্জ করে ফেললো। ব্যবসা যখন যারা করতে আসে তাদের একটা লং টার্ম বিজনেস প্ল্যান থাকে। এখন সেই ইজ অফ ডুইং বিজনেসের জায়গার মধ্যে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের ট্যাক্স পলিসি এটা সবচেয়ে হিন্ডারেন্স। এদিকে অর্থনীতি বিশ্লেষকদের মতে অবকাঠামোগত দুর্বলতা কিছুটা কমে এলেও গ্যাস বিদ্যুৎ সংকট দূর না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। অবকাঠামোগত বিষয়গুলোর দিকে নজর দেওয়া, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোন বা বেজাতে সেটি নিশ্চিত করার বিষয় রয়েছে। একই সাথে ব্যালেন্স অফ পেমেন্টস এর রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে, টাকা যদি রিপ্যাট্রিয়েট না করতে পারেন তাদের মুনাফা, তাহলে তারা নিরুৎসাহিত হবে। সর্বোপরি আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন। এছাড়া জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশ বিদেশি বিনিয়োগ হারানোর শঙ্কা আছে বলেও অভিমত তাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খোলা আকাশের নিচে ধুলোবালিতে শুকানো হচ্ছে সেমাই। ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন হচ্ছে এ মুখরোচক খাবার। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নজরদারি নেই প্রশাসনের। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। সেখানে ধুলাবালির পাশাপাশি সেমাইয়ে ছুটোছুটি করছে পোকামাকড়। ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম সেমাই। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা এ খাবার পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। এমনকি কারিগরদেরও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নজরদারি নেই প্রশাসনের। ভুলের কারণে হয়তো ডালটাগুলো ঢাকা রাখা হয়নি 1-2 ঘন্টার জন্য। মালিকের হুকুম পাইছে, তারপরে আমরা কাজ করতেছি। আপনি যদি সেমাজুরি কাটি ওইটা কিন্তু সমান একুরেট হবে না। এটার জন্য আমরা গ্লাসটা তেমন একটা ব্যবহার করি। ময়লাযুক্ত তেল দিয়ে কিন্তু সেমাইগুলো ভাজানো হচ্ছে। প্রশাসনে কিন্তু কোনো পদক্ষেপ নেই। সরবরাহ আমাদের শুরু হয়েছে, তো সামনে আরো 4-5 দিন পরে চাপটা আরো বেড়ে যাবে। তবে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন। ভুইফুর ব্যবসায়ী হঠাৎ করে তারা অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো উৎপাদন করার একটা প্রবণতা প্রতিবারই দেখা যায়। যদি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জেলা ব্যবসায়ী সমিতির তথ্য মতে ঠাকুরগাঁও সদর উপজেলায় অন্তত 20টি সেমাই কারখানা রয়েছে। প্রতিটি কারখানা থেকে গড়ে দৈনিক 10 মনের বেশি বিভিন্ন ধরনের সেমাই উৎপাদন হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ইতিমধ্যে এ আম ঘোষিত হয়েছে জিআই পণ্য হিসেবে। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা আম বিশ্বময় ছড়িয়ে পড়ায় আনন্দিত এই অঞ্চলের মানুষ। এদিকে গত বছরের চেয়ে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় হাড়িভাঙা আমের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আমবাগান মালিক লুৎফুর রহমান 1 বিঘা জমি লিজ নিয়ে হাড়িভাঙা আমের বাগান করেছেন। কলেজ পড়ুয়া ছেলে মতিন মিয়াকে নিয়ে আম গাছ পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই। পর্যাপ্ত আমের মুকুল আশায় বাম্পার ফলনের আশা তার। আম তো এবার ভালো মূলেছি, এবার তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। পোকা যাতে আক্রমণ না করতে পারে সেজন্য আমরা ঔষধ দিতেছি এবং গুটি যেন ভালো উপযুক্ত হয় এজন্য ভিটামিন দিতেছি। লুৎফুর রহমানের মতো হাজারো মালিকের এখন ব্যস্ততা বাগানে বাগানে। তারা বলছেন এবারে রোগবালাই কম এবং মুকুলও এসেছে বেশি, ফলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা তাদের। বেশি পরিচর্যা করছে যেন বেশি মৌল আইসে, মৌল আসার কারণে মুকুল আইলে মনে করো আমরা বেশি পাবো, আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। ওষুধপাতি স্প্রে করছি,
আল্লাহর রহমতে মোটামুটি টাকা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তর বলছে ফলন ঠিক রাখতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এবছর যেহেতু মুকুলের এই সময়ে বৃষ্টিপাত হয়নি, তো যার কারণে কিন্তু এই বছরে ফ্রুট সেটিংটা ভালো হয়েছে এবং আমের ফলন, এই বিশেষ করে হাড়িভাঙ্গা আমের ফলন গত বছরের চেয়ে এবছর বেশি হবে আশা করা যাচ্ছে। রংপুর অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে হাড়িভাঙ্গা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 38,000 মেট্রিক টন। জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আমের মুকুলে ছেয়ে গেছে পুরো আম বাগান। প্রকৃতি বৈরী না হলে এবারও সাধারণ আমের পাশাপাশি হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও চাষিরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ক্ষতিকারক জেনেও গাইবান্ধায় তামাক আবাদ করছেন কৃষক। মাঠ পর্যায়ে এ চাষ বন্ধ করতে কৃষি বিভাগের তৎপরতা নেই বলে জানান এলাকাবাসী। কৃষকের দাবি, তামাক কোম্পানিগুলোর প্রলোভনে বেশি লাভের আশায় তারা তামাক উৎপাদন বাড়িয়েছেন। তবে কৃষি বিভাগের দাবি, তামাক চাষ বন্ধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিপ্লব ইসলামের রিপোর্ট। অন্যান্য ফসলের সঙ্গে চাষাবাদ করা হচ্ছে তামাক। কেউ পরিচর্যা করছেন খেতে তামাক, কেউ পরিপক্ক পাতা তুলে শুকানোর কাজে ব্যস্ত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তামাক চাষ হচ্ছে। রবি মৌসুমে বেড়েছে এ পাতার উৎপাদন। কৃষক বলছেন ক্ষতিকারক জেনেও অন্য ফসলের চেয়ে বেশি লাভ হওয়ায় তামাক চাষ করছেন তারা। আর মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কোনো কর্মকর্তা এ বিষয়ে তদারকি করে না বলে জানান এলাকাবাসী। সব আবাদের সাথে আমরা তামাকের আবাদের উন্নতি বেশি পাইছি, এই জন্য আমরা তামাকের আবাদ করি। প্রতি একরে প্রায় 2.5 লক্ষ টাকার মতো পাওয়া যায়, মানে একবার চাষ করে। তামাকের কোনো উপকার নেই, খালি ক্ষতি, কিন্তু টাকা বেশি এর সত্ত্বে মানুষ তামাবাদ করতেছে। এই হাতে ভাত খাওয়া যায় না, যত সাবান মাখেন আর যত কিছু দিয়ে মাখেন, দুর্গন্ধটা যায় না বাবা। টাকা পাওয়া ছাড়া এটা তো আর কোনো উপকারিতা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এই বিষয়টাকে অবশ্যই সরকারের পক্ষ থেকে জোর পদক্ষেপ নেওয়া দরকার, এটাকে নিরুৎসাহিত করা। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের তামাক চাষ থেকে ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তামাকের জমিতে যারা সার প্রয়োগ করেন, তামাক হারভেস্ট করার পরে এই পাতাগুলো নিয়ে শিশুরা যারা কাজ করে, সকলেই শারীরিকভাবে অসুস্থ হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি করছে। এই কারণেই আমরা তামাক চাষে কৃষকদেরকে নিরুৎসাহিত করছি। কৃষি বিভাগের হিসেবে গাইবান্ধায় 26 হেক্টর জমিতে তামাক চাষ হলেও মাঠ পর্যায়ে তা কয়েক গুণ বলে জানান এলাকাবাসী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আবহাওয়া অনুকূলে থাকায় নীলফামারীতে আলুর বাম্পার ফলন হয়েছে। দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে হিমাগারে জায়গা না থাকায় অনেক কৃষককে ফিরতে হচ্ছে ফসল নিয়েই। হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। হিমাগারের সামনের সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি, এমনকি রাস্তার দুপাশের খালি জায়গায় ও হিমাগারের সামনে খোলা আকাশের নিচে শত শত বস্তা আলু নিয়ে অপেক্ষা করছেন কৃষক। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে। নিজেদের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে অনেককে ফিরতে হচ্ছে ফসল নিয়েই। কৃষক জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিচ্ছে। এতে আলু সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পলিস্টারে মাইকিং করতেছে যে এখানে আলু নিবে না, অনেকে সিন্ডিকেট করিয়ে আলু ঢুকাইতেছে। এখানে যত ভ্যান গাড়ি আছে সব টাকা দিয়ে ঘুষ দিয়ে এখানে গাড়ি আলু রয়েছে। স্থানীয়ভাবে কোনো আলু নেওয়া হইতেছে না, কিন্তু বাইরের ব্যবসায়ী যারা তারা কিন্তু আলু নিচ্ছে। প্রতিদিন আমরা নিতে পারি 7 থেকে 8 হাজার বস্তা, সেখানে 15 থেকে 16 হাজার বস্তা আসতেছে, কিন্তু এট এ টাইমে তো এগুলো নেওয়া সম্ভব না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি বিভাগ অধিদপ্তর থেকে হিমায়িত আলুর মডেল ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষক দেখে আবার ওই রকম ঘর নিজের উদ্যোগে তৈরি করতে পারে। এখানে আলু 3-4 মাস সংরক্ষণ করা যায়। বালির মধ্যে তারা ঢেকে রাখতে পারে। তারপর লোকালি যে মাচা করে 1 তলা 2 তলা 3 তলা মাচা করে তারা রাখতে পারে। উপরে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে যাতে বাতাস চলাচল করে, যাতে আলুটা পচে না যায়। এইভাবে করে 7-8 মাস পর্যন্ত আলু রাখা যায়। কৃষি বিভাগের তথ্য মতে নীলফামারীতে এবার 23,156 হেক্টর জমিতে প্রায় 5,50,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলায় 11টি হিমাগারে এ পর্যন্ত ধারণ ক্ষমতার 75% আলু সংরক্ষণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।
উত্তরের জেলা পঞ্চগড়ে এবার বেড়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ। চলতি মৌসুমে মৌমাছি না থাকায় ভালো ফলনের আশায় হাত দিয়ে পরাগায়ন ঘটাচ্ছেন শ্রমিকরা। চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে 1 লাখ টাকা খরচ করে 3 থেকে 4 লাখ টাকার বীজ বিক্রির স্বপ্ন দেখছেন তারা। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। এ যেন ফসলি জমির বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা ফুলের গালিচা, কাছে গেলে চোখে পড়ে কদম ফুলের মতো হাজার হাজার পেঁয়াজ ফুল। কৃষি প্রধান জেলা পঞ্চগড়ে চাষাবাদ হয় বিভিন্ন ফসল। গেল বছর এ জেলায় কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ লাভজনক হওয়ায় এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন চাষি ও উদ্যোক্তারা। তবে মৌমাছির তেমন দেখা না মেলায় ভালো বীজের আশায় হাত দিয়ে পরাগায়ন ঘটাচ্ছেন তারা। এতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। মৌমাছির আগে তো ছিল, এখন তো নাই। পেঁয়াজকে হাত দিয়ে নাড়ছি, পরাগায়ন ঘটাচ্ছি, বীজ পরাগায়ন ঘটাচ্ছি। এই পরাগায়ন করলে পেঁয়াজের বীজ ভালো হয়। 9টার দিকে আমরা পেঁয়াজ ফুলে নাড়তে আসি, 300 টাকা হাজিরা পাই। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে এবার প্রতি বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষিদের খরচ পড়বে কম বেশি 1 লাখ টাকা। তারপরও বড় অঙ্কের লাভের আশা করছেন তারা। যদি ঠিকমতো প্রয়োগ করতে পারি তাহলে আমরা এখানে একরে মোটামুটি 750 কেজির চিন্তাধারা নিছি। সারের ঘাটতি ছিল, যেটা বাইরে থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে, তাতে উৎপাদন কষ্ট বেশি হয়েছে। আমরা এই প্রান্তিক চাষিরা ভালো দাম পাই, তাহলে আরও মানুষ উৎসাহিত হবে। পঞ্চগড়ে এবার 5 কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির আশা করছেন চাষিরা। তাদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকরা উচ্চমূল্য হিসাবে এই ফসলটা চাষ করছে। 80 থেকে 90 হাজার টাকা তার উৎপাদন খরচ হয় এবং এর বিপরীতে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা বীজ বিক্রি করে আয় করতে পারে। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় 21 হেক্টর জমিতে চাষ হয়েছে তাহিরিপুর ও ফরিদপুরি নামের 2 জাতের পেঁয়াজ বীজ, যা গেল বছরের তুলনায় 9 হেক্টর বেশি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। 8 মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে কুড়িগ্রামের 296টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের। অন্যদিকে ক্লিনিকগুলোতে কমে গেছে ওষুধের সরবরাহ। এদিকে বেতন ভাতার বিষয়টি মানবিক হওয়ায় বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে কুড়িগ্রামে শুরু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব ক্লিনিকে। বাড়ির পাশে চিকিৎসার এমন সুব্যবস্থায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দেখা দেয় স্বস্তি। চর এলাকায় কমিউনিটি ক্লিনিক হওয়ার পর থেকে আমরা আর ক্লিনিকের থেকে ওষুধ নিয়ে যে খাই। এখন যে ক্লিনিকগুলো না থাকে আমরা বিরাট অসহায়, এই ক্লিনিকগুলো থাকা আমার অনেক লাভ। তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয়ায় 2024 সালের জুলাই থেকে বন্ধ বেতন ভাতা। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতরে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। বিগত 8 মাস থেকে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন বন্ধ হওয়াতে আমার খুব করুণ অবস্থা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার। কোনো ধরনের ভাতা না দিয়ে তাদেরকে এত একটা কাজগুলো আদায় করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তবে আমরা এই বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। জেলার 9 উপজেলায় 296টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে 110টি। ক্লিনিকগুলোতে আগে 27 প্রকারের ওষুধ দেয়া হলেও এখন দেয়া হচ্ছে 22 প্রকারের। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দিনাজপুরের 2টি রাবার ড্যামের ব্যাগ ছিদ্র হয়ে গেছে। এ কারণে 1 মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে কাঁকড়া ও আত্রাই নদীতে। এতে সেচ সংকটে জেলার প্রায় 2500 হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষককে। ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমে দিনাজপুরে সেচ নিশ্চিতের জন্য 2001 সালে কাঁকড়া নদীতে সাঁইতারা রাবার ড্যাম এবং 2013 সালে আত্রাই নদীতে মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষি মৌসুমে ড্যাম এলাকায় যেখানে 4 থেকে 5 মিটার পানি ধরে রাখার কথা, সেখানে ড্যামের ব্যাগ ছিদ্র হওয়ায় 1 মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে। এতে সেচ সংকটে জেলার প্রায় 2500 হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে।
বাধ্য হয়ে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষককে। এতে বিঘা প্রতি সেচ খরচ বেড়েছে 2 থেকে 3 হাজার টাকা। একটা নাটের গোড় ছিঁড়ে গেছে আর একটা রাবারটা 2 জায়গায় ফুটা হওয়ার কারণে এইবার নদীতে এরকম মাছ হচ্ছে না। কৃষকেরা তো ধান চাষ খুব কম করতে পারতেছে, পানি আটক করে ধরতে পারছে না। টিউবওয়েল তো পানি উঠে না, কারেন্ট থাকে না, এরকম মোটর পানি তো উঠে না। মনে করেন যে ফুল পানি হয় তাহলে মোটর পানি উঠে, কিন্তু পানি আনলে শুকিয়ে যায়, পানি কম উঠে। নদীতে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। তবে উৎপাদন অব্যাহত রাখতে নলকূপের পানি দিয়েই সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কৃষক এবং সাধারণ চাষিরা যারা খুব অসহায় এবং বিদ্যুৎ খরচও অনেক বেশি, পানি কম, মানে যার কারণে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিপ মেশিন বা শ্যালো মেশিন এই ধরনের মেশিন দিয়ে আপাতত পানিটা দিয়ে রাখেন, যাতে আমাদের ধান আবাদে কোনো ব্যাঘাত না ঘটে। উপজেলা প্রশাসন সহ এলজিইডির মাধ্যমে আমরা কথা বলছি যে কিভাবে অতি দ্রুত এই রাবারটা ঠিক করা যায়। রাবার ড্যামের ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। সদর দপ্তর থেকে এই রাবার ব্যাগগুলো চেঞ্জ করার জন্য আমাদের অনুমোদন দেয়। 24শে মার্চ দরপত্র আমরা গ্রহণ করলে দরপত্র মূল্যায়ন করে আমরা কার্যাদেশ দিলে আশা করছি এই মৌসুমেই আমরা রাবার ব্যাগগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। দিনাজপুরের 2টি রাবার ড্যাম থেকে পানি নিতে বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আত্রাই, কাঁকড়া ও চিরি নদীর উভয় পাশে 53টি এলএলপি, 14টি শ্যালোচালিত সেচ যন্ত্র ও 21টি বৈদ্যুতিক মোটর বসিয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। বিগত 15 বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিস্ট সরকার। সোমবার বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নয়াদিল্লির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে তাদের শনাক্ত করেছে। কেউ যদি দেশের ক্ষতি করতে চায় তা মেনে নেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মার হয়েছে, তারা কিন্তু এই সরকারের সমস্ত পদক্ষেপে নস্যাৎ করার চেষ্টা করতেছে। বর্তমানে যে আইন শৃঙ্খলা অবনতির কথা আমরা বলছি, এটা কিন্তু ভারতের প্ল্যান বি। এদেশকে অস্থিতিশীল করার জন্য তারা রয়ের মাধ্যমে এদেশে আওয়ামী লীগের, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগের মাধ্যমে এরা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ছিনতাই এগুলো কিন্তু চালু রেখেছে। গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, তাতে এই কথাগুলোই উঠে আসছে। নির্বাচিত সরকার না থাকায় দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচিত সরকার ও জবাবদিহিতা না থাকায় দেশে বিনিয়োগ হচ্ছে না বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা। দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এই যে পুলিশ, আজকে প্রশাসন আজকে ঠিকভাবে পরিচালিত হচ্ছে না, কারণ তারাও জানে না আজকে দেশে কোনো ইনভেস্ট নাই। তাই আমরা বলতে চাই, যত তাড়াতাড়ি পারেন এই সংস্কারের কথা বলে আর নির্বাচন পিছানোর চেষ্টা করেন। তারেক রহমানের নির্দেশে যশোরে নির্যাতিত নারীর বাড়ি পরিদর্শন করে তার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সোমবার রাত 8:30টায় মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামে নির্যাতিত ওই নারীর বাড়িতে যান তারা। দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নির নেতৃত্বে পরিদর্শন করেন জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ নেতাকর্মীরা। এ সময় তারা ওই নারীকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। গত রোববার ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। প্রবাসীরা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সরে মাহমুদ। তিনি বলেন, 17 বছর প্রবাসীরা ভোট দিতে পারেননি, দেশে এসে তারা ভোট দিতে চান। সোমবার জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীরাও অনবদ্য ভূমিকা রেখেছেন বলে জানান তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক কাবেরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসকির হত্যা মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে জানানো হয়, শনি ও রোববার নড়াইল এবং খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। গত 21 ফেব্রুয়ারি তাসকিরকে কৌশলে ঢাকা থেকে খুলনায় ডেকে আনে প্রেমিকা সুরাইয়া আক্তার সীমার সাবেক স্বামী ইসমাইল হোসেন অভি। পরে অভিসহ তার 4 বন্ধু মিলে তাসকিরকে হত্যা করে। স্পর্শকাতর অংশে কিন্তু এই কারণে অনেকটাই আর কি বিষিয়ে গিয়েছে। আমরা এটাই গুরুত্ব। ভৈরবে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক লতিফকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আগানগড়ে এসে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। ড্রেজারটি বন্ধ করে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা সহ অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। শিশু আসিয়া হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভিন সহ আরও অনেকে। শিশু ধর্ষণ ও হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করেন বক্তারা। সুনামগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শোয়েব আহমদ জানান, অস্ত্রের ভয় দেখিয়ে সাজ্জাদুর রহমান সামি এলাকায় আধিপত্য বিস্তার করত। সম্প্রতি স্থানীয়রা অভিযোগ জানালে মাঠে নামে সেনাবাহিনী। অভিযানে সামির বাড়ি থেকে 3টি পিস্তল, 2টি চাপাতি, 8টি ছুরি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ শবনম নিবিড়। দেশের বাইরের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোন আলাপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। বিশ্লেষকরা মনে করছেন 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা কমিয়ে ইউক্রেনে নির্বাচনের দাবি জানিয়েছে রাশিয়া। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ট্রাম্প জেলেনস্কি। এতে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায় নানা মহলে। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে ইউক্রেনের রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ বাতিল, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা। এছাড়া রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা হ্রাস এবং ইউক্রেনের নির্বাচনের দাবি জানিয়েছে। এদিকে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে শান্তি চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির সম্ভাবনা দেখলেও তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব আলোচনার বিষয় নয় এবং রাশিয়াকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ।
ভিসা জালিয়াতি বন্ধে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের নতুন উদ্যোগে সফলতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরাও। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। অনেক প্রবাসীর জীবনে বিপদের কারণ হয়ে উঠেছে ভিসা জালিয়াতি। কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা 20 নম্বর খাদেম, গৃহকর্মী ভিসা অথবা 18 নম্বর সুন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছেন বিপদে। যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকে নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। ভিসা জালিয়াতি রোধে কুয়েতে বাংলাদেশ দূতাবাস নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে প্রবাসীরা সঠিক ও বৈধ উপায়ে ভিসা পেতে পারেন। তাই একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এতে অনেকটা সফলতাও পাচ্ছেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এই কুয়েতে আসার আগে কোনখানে কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে কাজে যাচ্ছেন, সেটার ঠিকানা, সেই কোম্পানি সম্পর্কে পুরোপুরি তথ্য জানবেন। সেখানে আপনার কি কি অধিকার আছে, আপনার বেতন কত, আপনার সপ্তাহে কয়দিন কাজ করতে হবে, আপনি বাৎসরিক ছুটি, বছরে এক মাস আপনার ছুটি প্রাপ্য, বেতন সহ সেটা আপনি পাচ্ছেন কিনা, এই তথ্যগুলো জেনে আসবেন। বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ প্রবাসী থেকে যে তারা যেন বাংলাদেশের ভিসা যেখান থেকে তারা ছাড়পত্র দেয় সেখানে আরও কঠোর হবে। খাদেম ভিসার বিষয়ে কুয়েত দূতাবাস যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কফিল এসে কন্ট্রাক্ট ফর্মে সাইন করবে, এটা আমি আশা করি সবার জন্য ভালো হবে। সবাই সহযোগিতা করবেন যাতে নতুন লোক আসার পরে তার একামা তখন লাগবে না। ভিসা জালিয়াতি রোধে দূতাবাসের এই পদক্ষেপ প্রবাসীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে। তবে প্রবাসীদের আরও সতর্ক এবং সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করছেন অনেকে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আয়ারল্যান্ডে যথাযথ মর্যাদায় পালন হলো সেন্ট প্যাট্রিকস ডে। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দিবসটি পালনের জন্য 1 লাখেরও বেশি পর্যটক হাজির হয়েছেন দেশটিতে। প্যারেডের পাশাপাশি ছিল বিভিন্ন দেশের নানা প্রদর্শন। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল। 5ম শতাব্দীতে আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেন ধর্মগুরু সেন্ট প্যাট্রিক। তার মৃত্যুদিনকে স্মরণ করে প্রতি বছর 17ই মার্চ পালন করা হয় সেন্ট প্যাট্রিকস ডে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ সেন্ট প্যাট্রিক প্যারেড। সেন্ট প্যাট্রিকের স্মরণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ সেন্ট প্যাট্রিক দিবস পালন করে থাকেন। আয়ারল্যান্ডের দিবসটি ধর্মীয় ছুটি হিসেবে বিবেচিত হয়ে থাকে, তবে দিবসটি এখন ধর্মনিরপেক্ষ অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের নাগরিকরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। বিভিন্ন দেশের পতাকা আর বিভিন্ন সংস্কৃতির এ যেন মহামিলন মেলা। সবাই যেন এক সুতোয় বাঁধা, ধর্মবর্ণ জাতিতে। স্থানীয় সরকারের নেতৃবৃন্দরাও শুভেচ্ছা জানিয়েছেন আগতদের। And you're very welcome to Galway for our St. Patrick's Day Festival, or St. Patrick's Day Parade. I'm here with Councillor Helen Ogbu. I'm the Mayor, Councillor Peter Keane, with Councillor Helen Ogbu, and we're delighted to be saying a few words to your channel today and to welcome you all to Galway for a fantastic festival. We hope that you enjoy yourselves. We hope that you enjoy the day. Stay safe and please come again, and we're delighted to have you. Thanks very much. Eyre Square, after having a wonderful St. Patrick's Day parade, all communities in Galway have turned out in huge numbers, record-breaking crowds here in Galway, and it's wonderful to have the Bangladeshi community part of that. This is the beginning, so there are lots of activities today, and so enjoy it, make fun and meet new friends as well. বিশ্বের বিভিন্ন দেশ থেকে দিবসটি উদযাপন করতে প্রতি বছর বহু মানুষ আয়ারল্যান্ড ভ্রমণে আসেন। জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করল চীন। ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে দেশটির ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকেসোর তৈরি নতুন এক ঔষধ ইভোনেসিম্যাব। কার্যকারিতার দিক থেকে মার্কিন ঔষধ কিট্টুডাকেও পেছনে ফেলেছে এটি। একটা সময় ছিল ক্যান্সার মানেই নিশ্চিত মৃত্যু, তবে সময়ের সঙ্গে সঙ্গে গবেষকদের অক্লান্ত পরিশ্রমে ক্যান্সারের চিকিৎসায় অনেকটা সাফল্য পাওয়া গেছে। ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পাওয়ার দাবি করেছেন চীনা গবেষকরা। দেশটির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকেসোর দাবি, তাদের তৈরি নতুন ওষুধ ইভোনেসিম্যাব ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় কিট্রুডাকেও ছাড়িয়ে গেছে। এটি আমাদের নতুন ওষুধ। বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান কিট্রুডার বিকল্প তৈরির চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। আমরাই প্রথম সফল
হয়েছি। বিশ্ব ফুসফুস ক্যান্সার সম্মেলনের তথ্য অনুযায়ী রোগীরা ইভোনেসিম্যাব সেবনের পর গড়ে 11 মাসেরও বেশি সময় সুস্থ থাকতে পারছেন, যেখানে কিটরুডার ক্ষেত্রে এই সময় ছিল মাত্র 5 মাসের কিছু বেশি। মার্কিন কোম্পানির তৈরি কিটরুডা এখন পর্যন্ত 13,000 কোটি মার্কিন ডলার রাজস্ব অর্জন করেছে। এটা ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার। যদি ইভোনেসিম্যাব বাস্তবে কিটরুডার চেয়ে কার্যকর হয় তবে বিশ্ববাজারে বড় পরিবর্তন আসবে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী গবেষণা কাঠামো, কম খরচে উন্নত গবেষণা সুবিধা এবং রোগী সংখ্যা বেশি হওয়ায় দ্রুত নতুন ওষুধ উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে চীন। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঠিক পরেই রয়েছে চীন, তবে এই ব্যবধান দ্রুত কমছে বলে ধারণা বিশেষজ্ঞদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চাপ নেই, লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে এশিয়ান কাপ বাছায় শুভ সূচনা করার। বাংলাদেশ দল নিয়ে এমনই সোজা সাপটা জবাব হামজা চৌধুরীর। বছর শেষে লাল সবুজেদের দেখতে চান এশিয়া কাপের মঞ্চে, ধারাবাহিকভাবে দেখতে চান একদিন বিশ্বকাপেও। ডিফেন্স নয়, 8 নম্বর জার্সি গায়ে খেলতে চান মিডফিল্ডে। একই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় স্পষ্ট করেছেন নিজের অবস্থান। হবিগঞ্জের বাহুবল থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ম্যানচেস্টার থেকে সিলেট লম্বা পথ, 18 কোটি মানুষের জন্য স্বপ্ন নিয়ে ফিরছেন হামজা চৌধুরী। এবার মাটির ঘ্রাণ সঙ্গী করে হামজার ছুটে চলা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিতৃভূমিতে বেঙ্গল ব্লেড। শৈশবের স্মৃতি বিজড়িত উঠোনে বসেই শোনালেন লাল সবুজ ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. 25 মার্চ ভারতের বিপক্ষে বহু প্রত্যাশার ম্যাচ। হামজাকে নিয়ে ব্যাপক স্টাডি করেছে টিম ইন্ডিয়া, তাতে থোড়াই কেয়ার শেফিল্ড তারকার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না খেতে মাসে। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও, তবে বাংলাদেশের হয়ে তার পছন্দ মধ্যমাঠ, গায়ে জড়াতে চান জার্সি নম্বর 8। নাম্বার 8 I think in midfield inshallah. কদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশের বড় তারকাকে, সাকিব নাকি হামজা। এই বিতর্কের ইতি টানলেন বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অসাধারণ সম্মান প্রদর্শন করে। Sakib Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. দেশে এসে সবার ভালোবাসায় সিক্ত হামজা দুকলি গেয়ে শুনিয়েছেন লাল সবুজের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি সবার ভাবনায় যখন 25শে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ, তখন হামজার পরিকল্পনা আরো বড় কিছু। যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ এলো, সেই সিদ্ধান্ত নিতে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক এই জায়গাটাতে বসে লাল সবুজ ফুটবলকে নিয়ে শুনিয়েছেন আশার বাণী, যেখানে তার ভাবনা, চিন্তা বা পরিকল্পনা যেটাই বলি না কেন, তিনি দেখতে চান বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপের মঞ্চে। স্নানঘাট থেকে SM ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। বাংলাদেশে পা রেখে দর্শক উন্মাদনা টের পান হামজা চৌধুরী। সিলেটের উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ফুটবল প্রেমীদের ভিড়। হামজার কাছে তাদের প্রত্যাশা অনেক। এদিকে শেফিল্ডের হয়ে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরায় হামজার দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা করছে না বাফুফে কর্তারা, বরং হামজার প্রভাবে মানসম্মত আরও প্রবাসীরা লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন, এমনটাই প্রত্যাশা তাদের। মাতৃভূমিতে এর আগেও বহুবার এসেছেন হামজা, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা। রাজধানী ঢাকা থেকে হবিগঞ্জের স্নানঘাট, হামজা উত্তাপ টের পাচ্ছে গোটা দেশ। সিলেটে নেমে তা বেশ ভালোই বুঝলেন FA কাপ জয়ী এই মিডফিল্ডার। বিমানবন্দরে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড়, নিয়ম রাখার যে সংবাদ সম্মেলন তা করতেও বেশ বেগ পোহাতে হলো। অবশ্য এমনটাই তো স্বাভাবিক, লাল সবুজের জার্সি গায়ে ফুটবল মাঠে এর আগে এত বড় তারকার দেখা মেলেনি। ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। হামজার হাত ধরে ভাগ্য বদলাবে মৃতপ্রায় ফুটবলের।
এমনটাই তাদের চাওয়া। হামজা আসার পর যে যদি ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে জাতীয় দলে, তাহলে আসলে জাতীয় দল রাতারাতি হয়তো পরিবর্তন সম্ভব না, বাট লং টার্ম একটা চিন্তা ভাবনা করলে আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ দল ভালো কিছু করবে। বাংলাদেশ কোনো গোল হজম করবে না, হয়তো 2 বা 3টা গোল দিতে পারবে, এটা আমার বিশ্বাস না, ইনশাল্লাহ আমরা ওই ম্যাচে জয় করব। হামজা চৌধুরীর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বাংলাদেশের জার্সি গায়ে খেলবে, আমরা তাকে সাপোর্ট দিব, এটা মানে অন্য লেভেলের একটা উৎসাহিত কাজ করতেছে আমাদের মধ্যে। প্রত্যাশা আছে বাফুফেরও। শেফিল্ড ফুটবলারকে দেখে আরও প্রবাসী বাংলাদেশি দেশের হয়ে খেলবেন, এমনটাই বিশ্বাস নীতি নির্ধারকদের। হামজা এই দক্ষিণ এশিয়ার এখন বর্তমানে সেরা ফুটবলার। আশা করি হামজার হাত ধরে আগামীতে আমাদের প্রজন্ম আরো বেশ কিছু প্লেয়ার এরকম প্রবাসী প্লেয়ার পাবে। স্টিল সিটি ডার্বি খেলেই দীর্ঘ সফর করে দেশে এসেছেন হামজা। একদিনের হবিগঞ্জ সফর শেষে ঢাকা ফিরবেন এই ফুটবলার। ভ্রমণ ক্লান্তির পরে আছে জাতীয় দলের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার। ভারত ম্যাচের আগে এত কিছু নিয়ে অবশ্য দুশ্চিন্তা নেই বাফুফে কর্তাদের। একটা প্রফেশনাল প্লেয়ার জানে তাকে কিভাবে সুস্থ রাখতে হবে, তাকে কিভাবে খেলতে হবে, এই ব্যাপারে আমাদের চেয়ে ও 100 গুণ এক্সপিরিয়েন্স। তো আমি মনে করি ওটাও রিকভারির সেশন যা আছে ওটাও ওর মতো করে নেবে। 25 তারিখ শিলংয়ে ভারত বধের মিশনে নামবে লাল সবুজ। এর আগে মঙ্গলবার সৌদি থেকে ক্যাম্প শেষে দেশে ফিরবে জাতীয় ফুটবল দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। হামজা চৌধুরীকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে ভারতীয়দের মাঝে। দেশটির একাধিক গণমাধ্যম এই ফুটবলারের বাংলাদেশের আগমনের খবর প্রকাশ করেছে। এটাকে তারা বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়েছে। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah I'm gonna win Hormuz. বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছেন হুঙ্কার। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেবেন বলে দিয়েছেন নির্দ্বিধায়। লাল সবুজের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী, যাকে ঘিরে দেশের ফুটবলের সুদিন ফেরানোর স্বপ্ন কোটি ভক্তের চোখে। হামজার প্রথম মিশন 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকেও। এ ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী। ম্যাচ ভেন্যু শিলংয়ে ক্যাম্প করছে তারা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে একটা ম্যাচও খেলবে ভারত। বাংলাদেশ দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ানরা। হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর প্রকাশিত হয়েছে তাদের একাধিক গণমাধ্যমে। ESPN ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে হামজার হাস্যোজ্জ্বল ছবি, যেখানে দেখা যাচ্ছে সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছাদ খোলা গাড়িতে তারকাকে ঘিরে রেখেছে গণমাধ্যম ও ভক্তরা। ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেব স্পোর্টসও গুরুত্ব সহকারে লিখেছে হামজাকে নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনকে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। হামজার পাশে গোল করে তার কাঁধে চড়ে উদযাপন করতে চান প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পাওয়া ফরওয়ার্ড আলামিন। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে এমনটাই জানান নীলফামারীর এই ফুটবলার। মধ্যপ্রাচ্যের কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধায় সন্তুষ্ট কোচ হাভিয়ের ক্যাব্রেরা। নিজেদের মাঝে বোঝাপড়া আরও বেড়েছে বলে জানালেন সৈয়দ কাজেম শাহ কিরমানি। পুরো দেশ মেতেছে হামজা উন্মাদনায়। হামজা স্রোতে উত্তাল পুরো বাংলা। চায়ের রাজ্যে হামজাকে ঘিরে তৈরি ফুটবল উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লাল সবুজের জার্সিতে লড়াই করবেন শেফিল্ড ইউনাইটেড তারকা। মাঝমাঠ থেকে ফরওয়ার্ডদের গোল করায় সহায়তা করাই তার মূল কাজ। জাতীয় দলে হামজার সঙ্গে সে অভিজ্ঞতার অপেক্ষায় প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ফরওয়ার্ড আলামিন। তার স্বপ্নটা একটু আলাদা। হামজার পাশে গোল করে তার কাঁধে চড়ে উদযাপন করতে চান নীলফামারীর এই ফুটবলার। আমার স্বপ্ন ছিল যে আমি হামজা ভাই আমার পাস দিবে, আমি ওই পাশে আমি গোল করব, আমি হামজা ভাই ঘাড়ের উপরে উঠবো। যদি আমার এরকম সুযোগ হয়, যদি টিমে থাকি, তাহলে ইনশাল্লাহ আমি গোল করে হামজা ভাই ঘাড়ে উঠবো। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে সৌদি আরবে 12 দিন 29 ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন কাবরেরা। সেখানে নিবিড় অনুশীলনে ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দিয়েছেন স্প্যানিশ কোচ। স্থানীয়
একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললেও কোনো দেশের জাতীয় দলের সঙ্গে ম্যাচ না খেলার আক্ষেপ রয়েই গেছে লাল সবুজের। তবুও সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতিতেই সন্তুষ্টি খুঁজছেন কাবরেরা। সৌদি আরবের প্রস্তুতিতে আমি সন্তুষ্ট। এখানকার সুযোগ সুবিধা বেশ ভালো ছিল। ফুটবলাররা নিজেদের ঘাটতি দূর করার জন্য চেষ্টা করেছে, এখন সেটা মাঠে ভারতের বিপক্ষে বাস্তবায়ন করতে পারলেই হলো। প্রায় সপ্তাহ খানেকের অনুশীলনে সবার মাঝে বোঝাপড়া আরো মজবুত হয়েছে বলে জানালেন মিডফিল্ডার কাজিম শাহ কিরমানি। নিজেদের কন্ডিশনে ভারত শক্ত প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার। 12 দিন ক্যাম্প করেছি আমরা, নিজেদের মাঝে বোঝাপড়া বেড়েছে। এখন আমাদের ধ্যান জ্ঞানে শুধুই ভারত ম্যাচ, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সৌদি আরবের প্রস্তুতি শেষ, অপেক্ষা এখন পাহাড়, ঝর্ণা আর চিরসবুজ সৌন্দর্যের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিজেদের উজাড় করে দেয়ার। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। বিগ ম্যাচে মুখোমুখি আসরের 2 হট ফেভারিট লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং টেবিল টপার আবাহনী লিমিটেড। কাগজে কলমে রূপগঞ্জ তুলনামূলক শক্তিশালী দল হলেও কোচ হান্নান সরকারের অধীনে আকাশী নীলরাও অপ্রতিরোধ্য। বিকেএসপির 3 নম্বর মাঠে হাই ভোল্টেজ দ্বৈরথ শুরু হবে সকাল 9টায়। একই সময়ে 4 নম্বর গ্রাউন্ডে আরেক বিগ ম্যাচে মোহামেডানের মুখোমুখি গাজী গ্রুপ ক্রিকেটার্স আর মিরপুরে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দেশের ক্রীড়াঙ্গনে বইছে হামজা জোয়ার, যে উন্মাদনায় বুথ সবাই। তবে উত্তেজনার খই ফুটছে ক্রিকেটেও। ডিপিএল এ অপেক্ষা এক রুদ্ধশ্বাস দিনের। 3 ম্যাচে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী বিগ বাজেটের 6 দলের সবাই। তবে মূল দৃষ্টি থাকবে বিকেএসপির 3 নম্বর মাঠে। লড়াইটা ঐতিহ্য বনাম অর্থের তারুণ্যের সঙ্গে তারুণ্যের। আবাহনী আর লেজেন্ডস অফ রূপগঞ্জ এ এক ভিন্ন রোমাঞ্চ। কাগজে কলমে আবাহনী খর্বশক্তির, তবে আবাহনীর নামটাই যে একটা অনুপ্রেরণা। তাই তো জলজল করেই উজ্জ্বল টেবিল টপারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাম। ইমন, মিথুন, মুমিনুলরা ফর্মে, তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে ভালো একটা ইনিংস পাওনা ধানমন্ডি জায়ান্টদের। সেটা যদি হয় এই ম্যাচে, তবে তো সোনায় সোহাগা। তানজিদ, তামিম, সৌম্য, শরীফুল, আফিফ, সাইফ, জাকির, আকবর, তানভীর, শেখ মেহেদী, এ যেন মিনি জাতীয় দল। আবাহনীর পেস ইউনিটে যেখানে লিড দেবেন নাহিদ রানা, সেখানে রূপগঞ্জের তুরুপের তাস তানজিম সাকিব। তবে চলতি ডিপিএলে ধারাবাহিকতার ভীষণ অভাব রূপগঞ্জের। এই ম্যাচ হেরে গেলে শিরোপার রেসে অনেকটাই পিছিয়ে পড়বে তারা। বিকেএসপিতে পাশের মাঠেই, অর্থাৎ 4 নম্বর গ্রাউন্ডেও দৃষ্টি আপনাকে রাখতেই হবে। টেবিলের 2 আর 3-এর লড়াই। তামিমের মোহামেডানের প্রতিপক্ষ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। 5 ম্যাচে 2 দলেরই সমান 4 জয় থাকলেও মতিঝিলের জায়ান্টদের এগিয়ে রাখবে অভিজ্ঞতা। ইনজুরিতে এ ম্যাচেও রিয়াদের খেলা নিয়ে শঙ্কা থাকলেও জোড়া সেঞ্চুরিতে ফর্মে আছেন তামিম ইকবাল। নিয়মিত হাসছে তাওহিদ হৃদয়ের ব্যাটও। তবে মুশফিক, আরিফুল, রনিরা কপালে বাড়াচ্ছে চিন্তার ভাঁজ। মিরপুরেও আছে বিগ ক্ল্যাশ। 2 সাবেক ডিপিএল চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক আর ধানমন্ডির লড়াই। কাগজ কলমে বড় দল, তবে মাঠের পারফরমেন্স লবডঙ্কা। সেই বদনাম ঘোচানোর সুযোগ প্রাইমের। অন্যদিকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সময়ও যাচ্ছে ভালো মন্দের মিশেলে। তবে তাদের স্বস্তি দেবে আগের ম্যাচেই সোহানের শতক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ডিপিএলেও রান পাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত, তবে এখনও নাকি নিজের ব্যাটিং পারফরমেন্স নিয়ে চিন্তিত নন তিনি। প্রায় প্রতি ম্যাচে আবাহনীকে টেনে নিচ্ছেন ইমন, রাব্বি, মুসাদ্দেকরা। সতীর্থদের কাঁধে ভর করে হলেও দল জয় পাচ্ছে, এতেই খুশি আকাশী নীলদের অধিনায়ক। এদিকে পিএসএলে খেলার ছাড়পত্র চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন নাহিদ রানা। শান্তর মতে এই লিগে খেলা উচিত গতি তারকার। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, কোথাও হাসছে না শান্তর ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় কচ্ছপ গতির 50-তে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার, কিন্তু ডিপিএলে সেই একই হাল টাইগার কাপ্তানের। 4 ইনিংসে করেছেন মোটে 78 রান। লিগে রান সংগ্রাহকের তালিকায় অবস্থান 65 নম্বরে। এছাড়া প্রতি ম্যাচে আউটের ধরনগুলো ছিল দৃষ্টিকটু। তবুও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন শান্ত। আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে, অনেস্টলি অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। ইমন ভালো স্টার্ট দিচ্ছে প্রতিদিন, মোসাদ্দেক অলরাউন্ড পারফরমেন্স। তো সব মিলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। লাস্ট ম্যাচে মমিনুল ভাইয়ের দারুণ ইনিংস, মিডল অর্ডারে মিথুন ভাই প্রতিদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে। ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে হয়েছে অনেক আলোচনা। তাই ডিপিএলে তাকে নিয়ে বেশ সাবধান আবাহনী। ঈদের পর আবার খেলতে যাবেন পিএসএলে। ইতিমধ্যে বিসিবির কাছে চেয়েছেন ছাড়পত্র। শান্ত তাকে দেখতে চান বিদেশি লিগে। বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো
যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, এখানে যারা আফগানি টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে। শান্তর আবাহনীতে আছেন দুই তরুণ প্রতিভা রাব্বি জিসান, যাদের নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা অনেক। বাহাতি বা রাব্বিকে অনেকে তুলনা করছেন সাকিব আল হাসানের সঙ্গে, এখনই হার্ডিটার তকমা দিয়ে হাওয়ায় ভাসাচ্ছেন জিসানকে। তবে শান্তর মতে এসব মানসিক চাপে ফেলবে তাদেরকে। একটা রিকোয়েস্ট করি, এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যে প্লেয়ারের কথা বললেন এটা করেন না, এটা ওর জন্য প্রেশার। আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে, আন্ডার-19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো। জিসান বলেন, রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার। ওদেরকে ওদের কাজটা করতে দেন, আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দিবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 5 ম্যাচে 4 জয়ে আছে টেবিলে সবার উপরে। ষষ্ঠ রাউন্ডে বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উরুগুয়ে ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরিতে ছিটকে গেলেন লিওনেল মেসি। গুরুত্বপূর্ণ 2 ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে জায়গা হয়নি নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরির। অভিষেকের অপেক্ষায় থাকা 3 ফুটবলার আছেন চূড়ান্ত স্কোয়াডে। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত গোল। খেলেছেন পুরো 90 মিনিট। চোট নিয়ে যে শঙ্কা ছিল সেটা একরকম উড়িয়ে দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। কিন্তু ম্যাচ শেষের 24 ঘন্টা পার না হতেই আসলো দুঃসংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন 2 ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। মন্টেভিডিওতে উরুগুয়ে এবং বুয়েনোস এইরেসে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না এলএম10-এর। নামটা মেসি বলেই সর্বোচ্চ সতর্ক আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি। যদিও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর ক্লাব কোচ মাসচেরানো বলেছিলেন মেসির কোনো ইনজুরি নেই। লোড ম্যানেজমেন্টের জন্য সম্প্রতি কিছু ম্যাচ থেকে তাকে বিশ্রামও দেওয়া হয়েছিল। তবে বড় ইনজুরির ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে সিদ্ধান্তে স্কোয়াড থেকে বাদ পড়লেন লিওনেল মেসি। 2 সপ্তাহ আগে 33 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। সেখান থেকে 10 জনকে বাদ দিয়ে চূড়ান্ত দল দিলেন আর্জেন্টাইন কোচ। বাদ পড়েছেন নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি। সুযোগ হয়নি আলেহান্দ্রো গার্নাচো, জিওভানি লো সেলসোদের। চোটের জন্য ছিটকে গেছেন পাওলো দিবালা। এছাড়া বাকি নামগুলো প্রত্যাশিতই। পোস্ট সামলানোর দায়িত্বে এমি মার্টিনেজের সঙ্গে আছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্সে রোমেরো, মলিনা, ওতামেন্দি, তালিয়াফিকো, বালের্দির সঙ্গে আছেন হুয়ান ফয়েত, পেজেলা ও মেদিনা। বরাবরের মতো আর্জেন্টিনার মাঝমাঠ অভিজ্ঞতায় ঋদ্ধ। লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো পালাসিওসের সঙ্গে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ম্যাক্সিমো পেরোনে। ফরওয়ার্ড লাইনেও নতুন 2 জনকে সুযোগ দিয়েছেন লিওনেল স্কালোনি। ইতালিয়ান ক্লাব বলোনিয়ায় খেলা সান্তিয়াগো কাস্ত্রো, বেঞ্জামিন ডমিনগেজের সঙ্গে বাকি নামগুলো প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের সঙ্গে আছেন তরুণ জুলিয়ানো সিমিওনে। আগামী 22 মার্চ উরুগুয়ে ও 26 মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। উয়েফা নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অধিনায়ক হয়েই ফ্রান্স দলের অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পেও। সৌদি প্রো লিগের সময়টা দারুণ কাটছে CR7-এর আল নাসেরের জার্সিতে। সবশেষ 3 ম্যাচেই পেয়েছেন গোল। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে রোনালদোতেই ভরসা রবার্তো মার্টিনেজের। নেশনস লিগের শিরোপা পুনরুদ্ধারে দলের অনুশীলনে স্পটলাইটেও ছিলেন ক্রিস্টিয়ানো। অন্যদিকে ফিটনেস এবং ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক আলোচনার কারণে অক্টোবর আর নভেম্বরে নেশনস লিগের ম্যাচে ফ্রান্স স্কোয়াডে না থাকলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফেরাও ছিল অপ্রত্যাশিত। বৃহস্পতিবার কোয়ার্টারের প্রথম লেগ ক্রোয়েটারদের বিপক্ষে স্তাদে দা ফ্রান্সে ফিরতি লেগ 24 মার্চ।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বড় ক্ষতির মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটি আয়োজন করে ব্যয় করা অর্থের 85% লোকসান হয়েছে পিসিবির। বিভিন্ন গণমাধ্যমের খবর, পুরো টুর্নামেন্ট থেকে মাত্র $6 মিলিয়ন আয় করেছে তারা। এমন ক্ষতির মুখে দেশটির ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত ঝামেলাই না পোহাতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এ যেন এক মধুর বিড়ম্বনা পিসিবির জন্য। দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েও তাতে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করেই শেষ হলো টুর্নামেন্ট। মেগা ইভেন্ট আয়োজন করে 85% ক্ষতির মুখে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। অনেক শঙ্কা পেরিয়ে টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব ধরে রাখতে পারলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল নেই একেবারেই। মোটা অঙ্ক লাভের আশায় আর ইমেজ সংকট কাটিয়ে আবারও ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতেই ছিল এত আয়োজন, কিন্তু বাস্তবিক অর্থে তার কতখানি বা পূরণ হলো? চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটা অঙ্কের লোকসান হয়েছে পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির মোট ব্যয়ের হিসেবে চোখ চরক গাছ হওয়ার দশা। টুর্নামেন্টের জন্য পাকিস্তানের 3 ভেন্যু লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারে $58 মিলিয়ন ব্যয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর ইভেন্ট প্রস্তুতিতে আরও $40 মিলিয়ন ব্যয় করে মহসিন নকভির বোর্ড। যেখানে মোটা অঙ্ক ব্যয় করেও লাভের মুখ দেখেনি আয়োজক বোর্ড, বরং টুর্নামেন্ট শেষে মাথায় হাত পড়ার দশা তাদের। মাত্র $6 মিলিয়ন আয় করেছে পিসিবি, যা এসেছে মূলত টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকে। এতে পিসিবির ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 85%। পিসিবির এই ক্ষতির পেছনে আছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করা। ভারত ফাইনালে ওঠায় 15 ম্যাচের টুর্নামেন্টের 5টি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। পাকিস্তানে আয়োজন হতে যাওয়া 10 ম্যাচের 3টি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। 2 ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মোটে 1 ম্যাচ খেলতে পারে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচও ভেস্তে যায় বৃষ্টিতে। আয়োজক দেশ হয়ে ঘরের মাঠে বেশি খেলতে না পারার দুঃখ, টুর্নামেন্টে ভরাডুবি আর এত পরিমাণ লোকসানে এখন চোখে সর্ষে ফুল দেখার অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের লোকসানের প্রভাব পড়ে দেশটির ক্রিকেটারদের উপর। ন্যাশনাল লিগ 20-তে অংশ নেয়া ক্রিকেটারদের ম্যাচ ফির 75% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডনের খবর, ন্যাশনাল লিগের ম্যাচ ফি 40,000 থেকে কমিয়ে 10,000 রুপি করা হয়েছে। যদিও পিসিবি এ খবর প্রত্যাহার করে জানিয়েছে ম্যাচ ফি কমিয়ে 30,000 রুপি করা হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার আবারও হামজা চৌধুরী সংক্রান্ত খবর। হামজা চৌধুরীকে নিয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ? ভারতের বিপক্ষে লাল সবুজের কৌশল নীতি বা কি? এফএ বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে কোন ভূমিকায় খেলাবেন হাভিয়ার ক্যাব্রেরা? কিংবা শুরুর একাদশে জায়গা হবে কিনা 18 বছরের ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের? বাংলাদেশ দল নিয়ে এত সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এবারের প্রতিবেদনে। অপেক্ষার প্রহর শেষ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা এখন রেড অ্যান্ড গ্রিনের। হামজাকে নিয়ে বদলে যাচ্ছে বাংলাদেশ, বদলে যাবে খেলার ধরন। কোচ হাভিয়ার ক্যাব্রেরার পছন্দের ফরমেশন 4-3-2-1 হলেও জাতীয় দলে তাকে দেখা গেছে 4-3-3-এ দল সাজাতে। এর কারণ মানসম্মত মিডফিল্ডারের অভাব। হামজাকে দিয়ে সে অভাব এবার পূরণ হবে। 8 নম্বর জার্সি পরে খেলবেন এই ফুটবলার। দায়িত্বটাও সবচেয়ে বেশি। রোলটা ডিফেন্সিভ মিডফিল্ডারের হলেও আক্রমণ ভাগেও গুরু দায়িত্ব পালন করতে হবে। 4-3-3 ফরমেশনে খেললে মধ্য মাঠে হামজার সঙ্গী হবেন জামাল আর হৃদয়। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন জামাল। হামজা রাইট সাইডে। শেফিল্ডের হয়ে শেষ কয়েক ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলেছেন তিনি। ফাইনাল থার্ডে ফাহমিদুলকে শুরু থেকে দেখা যাবে কিনা নিশ্চিত নয়। এক্ষেত্রে বয়স আর কোচের কৌশল হতে পারে বাধা। এতদিন ক্যাব্রেরার লাইন আপে নাম্বার 9 না থাকলেও আলামিনকে দেখা যেতে পারে সে ভূমিকায়। পুলিশের হয়ে প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন স্ট্রাইকার। তবে ভারতের বিপক্ষে ক্যাব্রেরা দল সাজাতে পারেন ডাবল পিভট নিয়ে। সেক্ষেত্রে জামাল আর হামজা থাকবেন ডাবল পিভটের ভূমিকায়। এই ফরমেশনে দলের ভারসাম্য যেমন থাকে তেমনি জামাল হামজার ভূমিকাটাও বাড়বে। রিয়াল, বায়ার্নের মতো শীর্ষস্থানীয় ক্লাবগুলো খেলে একই ফরমেশনে। ক্রুস ক্যাসেমিরোকে নিয়ে গড়া ডাবল পিভটে রিয়ালের সাফল্যের গল্পটাও তো সবারই জানা।
একাদশে হামজার প্রভাব কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে অ্যাটাকারদের পারফরমেন্সের ওপর। ভারতের আক্রমণ হয়তো আটকে দেবেন হামজা, তবে আক্রমণে ওঠার সময় হামজার পাঠানো বলে বাকি কাজটা করতে হবে ফরওয়ার্ড লাইনের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইফতার মাহফিল ঘিরে রাজনীতিতে সরব ইসলামী দলগুলো আসন্ন নির্বাচনে সমমনাদের জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। ফ্যাসিবাদী সরকার অধিকার হরণ করেছিল বলছেন নেতারা। সংস্কারের নামে সরকারি বরাদ্দের হরিলুট, রংপুরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং জবাবদিহিতার অভাবী কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে কমেছে বিদেশি বিনিয়োগ, বছর ব্যবধানে নেমেছে ৭১%। এলডিসি থেকে উত্তরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। জ্বালানি সংকট দূর এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর। যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে মাঠে পুলিশ, জড়িতদের শাস্তির দাবি স্বজনদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।